नमस्कार शांतनु हाजरा बोलছি। আজকে বলছি ম্যানেজ ম্যানেজ ম্যানেজ। দিদি মোদি দুই ভাই ভাই বোন। দিদি যা কিছু করে মোদি ভাই ম্যানেজ করে নেন। সিপিএমের কোন নেতা যে এই ম্যানেজ শব্দটা আবিষ্কার করেছিল তাকে তো স্বর্ণপদক দিতে হয়। আমরা দেখছি গত 10 বছর ধরে দিদির যে কোনো বিপদে মোদি ভাই ম্যানেজ করে দেন। সুপ্রিম কোর্ট থেকে ম্যানেজ করে দেয়। যতবার বিপর্যয় এসেছে তার সরকারের বিরুদ্ধে সরকারকে রক্ষা করা এবং তাকে অভয় দান করেন ওই কেন্দ্রের সরকার। এটা কিন্তু সিপিএম প্রথম বলেছিল এবং আমরা সেটা হারে হারে দেখছি, টের পাচ্ছি এবং বুঝছি যে হ্যাঁ ম্যানেজ একটা আছে। তা একটি মেয়ে একটি একটি ডাক্তারি ছাত্রী, ডাক্তার মেয়ে আরজিকর মেডিকেল কলেজে খুব নৃশংসভাবে খুন হয়েছে এবং রেপ হয়েছে। তার বিরুদ্ধে গোটা কলকাতা ঝাঁপিয়ে পড়েছে, গোটা পশ্চিমবঙ্গ ঝাঁপিয়ে পড়েছে, গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে এবং আন্তর্জাতিক স্তরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবাদের যে ছবি আসছে তাতে আমরা স্তম্ভিত যে এর আগে বহু ঘটনা ঘটে গেছে ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। সে কামধনু রেপ বলুন বা জ্যোতি বসুর আমলেও অনেক রেপ হয়েছে এবং এর চেয়েও নৃশংসভাবে রেপ হয়েছে, কিন্তু এইভাবে প্রতিবাদের ঝড় এত আসেনি। এইটা একটা একটা বিশাল ব্যাপার। অবশ্যই বাংলাদেশের প্রভাব এর মধ্যে আছে। বাংলাদেশে কিছুদিন আগে হাসিনার বিরুদ্ধে বিরাট ক্ষোভ হয়ে গেল। হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধাদের পরিবার চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের জন্য অনগ্রসর শ্রেণীর জন্য আছে রিজার্ভেশন থাকবে। তা ছাত্ররা প্রশ্ন করেছিল কেন থাকবে, তা বলছিল কেন মুক্তিযোদ্ধার ছেলেদের থাকবে না, তো রাজাকারদের থাকবে। এই রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খান সেনাদের পক্ষ নিয়েছিল এবং চিরজীবন এই মুজিবর বা আওয়ামী লীগের শত্রুতা করেছে। সেজন্য ওদের একটা লড়াই আছেই এবং এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাজাকাররা ছিল, জামাত ছিল। তো যাই হোক, অন্য প্রসঙ্গে না গিয়ে বলি যে পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, যে বিশাল একটা বারুদের স্তূপ হয়ে আছে, একটা ছোট্ট অঙ্গরাজ্যে এইভাবে বিপ্লব, এইভাবে মুক্তিযুদ্ধ, এইভাবে একটা সরকার বিরোধী হাওয়া, এ অভূতপূর্ব, দেখা যায় না। আগে আমরা দেখিনি এইরকম যুদ্ধের দামামা বেজে ওঠা। বাংলাদেশে যেমনি অত্যাচার নিপীড়ন এত বেশি যে বাংলাদেশে বছর একবার করে ওদের মুক্তিযুদ্ধ করতে হয়, আমাদের কিন্তু তা নয়। আমরা অনেক স্থিতিশীল দেশ, আমাদের খাওয়া পড়ার অতটা অভাব নেই। আমাদের এখানে কবিতা লেখে, গায়ক গান গায়, সিনেমা তৈরি হয়, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা মেতে থাকি। আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান আছে, সেই সব খেলায় আমরা মেতে থাকি। সারা বছরই আমরা বিভিন্ন উৎসবে আনন্দে মেতে থাকি। তো আমাদের এই এই রাজ্যে এখন একটা বিশাল একটা সাইক্লোন চলছে যে আরজিকরের ডাক্তারনির যে বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, তার বিচার চাই। এই বিচার চাইতে গিয়ে মমতা ব্যানার্জি কন্ট্রাস্ট হয়ে গেছে, সবাই তার পদত্যাগ চাইছে এবং কি স্লোগান, দফা এক, মমতার পদত্যাগ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এন সময় দেখলাম যে বাংলার মানুষ ভেবেছিল হয়তো মমতাকে এখান থেকে উৎখাত করিয়ে দিতে পারবে, কারণ দীর্ঘদিন ধরে এই সরকারটা দুর্নীতিতে ভুগছে। দুর্নীতি ওদের একটা ইস্যু, একটা অলঙ্কার। মমতা ব্যানার্জির হাতের বালা। প্রথমে ভাবা হয়েছিল যে এই সরকারটা কিছু কাজ করবে, তখন তো ইডি সিবিআই এগুলো আত্মপ্রকাশ করেনি এইভাবে যে মানি লন্ডারিং বা টাকা পয়সা চুরি চামারি স্ক্যাম এগুলো কী জিনিস বাংলার মানুষ অত বুঝতো না। প্রথম এটা বিরাট আকার নেয় শিক্ষাক্ষেত্রে, যখন প্রাইমারি বা হাই স্কুলের মাস্টারদের চাকরি বিক্রি হলো, সেই কোটি কোটি টাকা পাওয়াও গেল, প্রমাণ পাওয়া গেল যে এরা দুর্নীতিতে যুক্ত।
তারপরে ওদের শিক্ষামন্ত্রী থেকে অন্তত 10টা লোক জেলে আছে। শিক্ষা দপ্তরের মমতা ব্যানার্জির মুখ পুড়েছে, তৃণমূল সরকারের মুখ পুড়েছে, কিন্তু দুর্নীতি সর্বক্ষেত্রে হয়েছে। তারপরে হলো খাদ্য দপ্তরে, খাদ্য দপ্তরে কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়লো। দেখা গেল একদিনে 175টি ট্রাক বাংলাদেশে আমাদের যে গরিব মানুষের যে খাদ্য, সেই খাদ্য মন্ত্রী নিজে পাচার করছিল। বাংলাদেশে বকিবুর রহমানের মিল থেকে এইগুলো নানান রকমভাবে সাইপন করে এগুলো পাচার হচ্ছিল। গরিব মানুষের গরিব মানুষের রুটিটাই কেড়ে নিয়েছিল। এইভাবে ধরা পড়ার পরে খাদ্যমন্ত্রীর জেল হয়েছে এবং তার সহযোগী যত আমচা চামচা এদিক ওদিক ছিল সেগুলোও ধরা পড়েছে। বাকিবুর দিয়ে সব জেল খাটছে। আরও বড় দুর্নীতি যে স্বাস্থ্য দপ্তরে আছে সেটা সাধারণ মানুষও জানত। এবার হাত পড়েছে স্বাস্থ্য দপ্তরে। সে বিশাল বিশাল ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, মানুষের টাকা নয়ছয় করেছে, সাইপন করেছে বহু টাকা। গজ কিনতে 200 কোটি টাকা, তুলো কিনতে 200 কোটি টাকা। এইভাবে কীভাবে আমাদের রাজকোষ লুট হয়েছে সেগুলো সব সামনে চলে এসছে। এবং মানুষ স্বাভাবিক আগুনে ঘি ঢালার মতো ওই ডাক্তার মহিটির বিরুদ্ধে অন্যায়ের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সঙ্গে এগুলো সব যুক্ত হচ্ছে। এন সময় হঠাৎ সুপ্রিম কোর্ট কার নির্দেশে কিসের জন্য জানি না বললো যে সুমোটো কেস আমরা দেখব ব্যাপারটা কি হচ্ছে। আমাদের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে কি হচ্ছে আমরা একটু দেখব বলে তারা একটা সুমোটো কেস করলো। গতকাল ছিল সেই কেসটার শুনানি। তো স্বাভাবিকভাবেই গোটা দেশের গোটা প্রায় পৃথিবীর লোকে সেই হাইকোর্টে সেই শুনানির দিকে লাইভ দেখানো হয়েছে, দেখেছে। এবং দেখা গেল সেখানে শুধু ম্যানেজ করা হলো। এখানে কি বলা হলো না, সিআইএসএফ মানে যেটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা দুর্গাপুর কারখানা পাহারা দেয়, সেই সিআইএসএফ এই আরজি কর মেডিকেল কলেজ পাহারা দেবে। কিন্তু সিআইএসএফ চলবে কার নির্দেশে? না লোকাল পুলিশের নির্দেশে। ওই টালা থানার আইসি ওসি যা বলবে তাই শুনতে হবে। তাহলে এর মানেটা কী হলো? তার সঙ্গে কেন এফআইআর করতে দেরি হয়েছে তার জন্য নিন্দা করেছে, কেন অকুস্থলের দেয়াল ভাঙা হচ্ছে তার নিন্দা করেছে, কেন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার পরে তাকে আইআইটি মেডিকেল কলেজে 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং অধ্যক্ষ করে দেওয়া হয়। এইভাবে মানুষ ক্ষেপে ওঠে। আবার যেদিনকে সমস্ত মানুষ এক হয়ে মহিলারা বললো আজকে আমরা রাত জাগবো, রাত্রেবেলা কোন দুষ্কৃতি আসে দেখব, সেই রাতে লোকাল মস্তানরা, তৃণমূল আশ্রিত মস্তানরা এখন সেটা বলছে যে লোকগুলো তৃণমূলের ছিল, তার আরজি করটাকে, আরজি করের সামনের অংশ, তার ক্যাজুয়ালিটি বিভাগ, তার এমার্জেন্সি ভেঙে ঘুরিয়ে দিয়েছে। তার জন্য একটু নিন্দা করেছে সুপ্রিম কোর্ট। আর যেটা করেছে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এবার থেকে এই কেসটা ছিল সিবিআই ইডি যা করছে কোর্ট মনিটরিং ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নজরের হচ্ছিল এগুলো। সুপ্রিম কোর্ট বললো যে না, এবার থেকে আমার আন্ডারে হবে। তা সুপ্রিম আন্ডারে যাওয়া মানেই এই কেসটা ঢিলে মিট যাওয়া। এবং দেখা গেল যে এই যে ঘুঘুর মশা, এই ঘুঘুর মশা সুপ্রিম কোর্টেও আছে। এর আগে রাম জেঠমালানি পুরো সুপ্রিম কোর্টটাকে পকেটে পুরে রেখেছিলেন। এখন কংগ্রেস নেতা বা উকিলদের নেতা কপিল সিব্বল সুপ্রিম কোর্টটাকে পুরো নিজের পকেটে পুরে রেখেছেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াইএস চন্দ্রচূড় এখন শঙ্করচূড় হয়ে গেছেন। কপিল সিব্বলই সব, উনি যা বলবেন তাই হবে। অর্থাৎ উনি তো তৃণমূলের উকিল, উনি চাইলে এই কেসটা
স্পিড দিতে পারেন অথবা ব্রেক কষতে পারেন। ব্রেক কষা কীরকম, এই যে এই ধরনের লক্ষ কোটি মানুষ যে এই কেসটা দিকে তাকিয়ে আছে, এর জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট চাই। তো ফাস্ট ট্র্যাক কোর্টে তো দেওয়া হয়নি, ওর বিচার হবে তো সাধারণ নিয়মে। দিয়ে তারপরে আজ ধরুন কত 11 বছর কি 8-9 বছর হয়ে গেল, এখনও সারদা মামলার কোনো বিচারই হলো না, হিমঘরে চলে গেছে। আজ গড়ি মসি আজ হবে কাল হবে কাল হবে করতে করতে এতগুলো বছর কাটিয়ে দিল। তেমনি এই কেসটাও গড়িমসি হয়ে হিমঘরে চলে যাবে। সাধারণ মানুষ বুঝতেও পারবে না, মামাটি মানুষের সরকার তৃণমূল আবার গাদা গাদা ভোটে জিতবেন, আবার দেশ চালাবেন, আবার ওই চোরগুলোই আসবে মন্ত্রী হয়ে, যেটা হচ্ছে। তা মানুষের মুক্তি নেই, কারণ হচ্ছে শাসক আজকে অনেক শক্তিশালী। শাসকের হাতে এখন অ্যাটম বোম, শাসকের হাতে এখন বিশাল যোগাযোগ কেন্দ্র, শাসকের হাতে এখন রাস্তাঘাট, যে প্রত্যন্ত গ্রাম হয়েও কোনো বিক্ষোভ দেখিয়ে লাভ নেই, কারণ সেখানে সাজা গাড়ি ঢোকার রাস্তা হয়ে গেছে। তা মানুষকে এক শ্রেণী শাসকের হাতের পুতুল হয়েই থাকতে হবে। বেশি বিপ্লব করতে গেলে গুলি করে মেরে দেবে। তবে হ্যাঁ, এই যে এবারে যে ম্যানেজ করে নিল সুপ্রিম কোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্ট সুমোটো কেস করে নিজেদের ইচ্ছায় এই মামলাটাকে নিজেদের মধ্যে টেনে নিল, এর পরের ধাপ বলতে পারছি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব তো গেল। এর পরের যে ধাপ আছে সেই ধাপে ওই যে সিবিআই যখন ধরেছে, হ্যাঁ, এবং আপনামনি হবে পরের ধাপে গিয়ে, কিন্তু আর রক্ষা নেই। সেখানে কিন্তু সাধারণ মানুষ তখন বাংলাদেশের মতো হয়ে উঠবে। হাতে লাঠি নিয়ে প্রধানমন্ত্রী বাড়ি যেরকম অ্যাটাক করেছিল, গণভবন লুট করেছিল, সেটা এখানেও হবে, কিন্তু আজকাল করে হবে না। এই ক্ষেপটা কিন্তু কেন্দ্রের সরকার কপিল সিব্বলকে দিয়ে ম্যানেজ করিয়ে দিয়েছে। আর দিদির টিকিটই পাওয়া যাবে না, একটা চুলের স্পর্শ কেউ করতে পারবে না, এটা আমার অনুমান। দেখা যাক কী হয়।